এই সংবিধান মানতে গেলে তো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী মানা লাগবে, এই নির্বাচন তো অবৈধ হবে, অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ হবে, আপনারা যে পার্লামেন্টে গেছেন তাও তো অবৈধ হবে। জ্ঞানী মহোদয়, গণভোট যদি অবৈধ হয় তো আপনার এমপিগিরিও তো অবৈধ হবে। উত্তেজিত হওয়াটা ঠিক না। আমি আপনাকে অত্যন্ত শ্রদ্ধা করি, সম্মান করি, রেসপেক্ট করি এবং আপনাদের কথাবার্তা, চাল চলন, নীতি আদর্শ, দলকে আমি সমীহ করি। কিন্তু আপনি যে উত্তেজিত হয়ে যে কথাটা বলছেন, এই কথাটা উত্তেজিত না, আসলে সত্যি কথা বলেছেন। আসলে সত্যি কথা বলেছেন আপনি। কারণ কিভাবে সত্যি কথা বললেন? আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি উত্তেজিত হলেন কি কারণ হলেন? সুবিধা বঞ্চিত সে কারণেই তো উত্তেজিত হলেন। সুবিধা বঞ্চিত সে কারণেই তো উত্তেজিত হলেন। যদি সুবিধা পেতেন তাহলে তো উত্তেজিত হতেন না। এই রাগান্বিত মনোভাব তো দেখাইতেন না, উচ্চ কণ্ঠে শব্দ করে তো এই কথাগুলো বলতেন না। সুবিধা পান নাই সে কারণেই তো, তাই তো? আচ্ছা, আমি আপনার যে কথাটা আপনি বললেন, বিজ্ঞ মহোদয়গণ, আপনার এই কথাটার সোর্স ধরে আমি একটু ব্যাকগ্রাউন্ডে যাই। শেখ হাসিনা স্বৈরাচার, শেখ হাসিনা ফেসিবাদ, শেখ হাসিনা অন্যায়, অপরাধ, জুলুম, নির্যাতন, গুম, খুন, আয়নাঘর, বাজিঘর, যা দরকার তাই নিলে করলো। অর্থ পাচার করলো, নিরীহ মানুষগুলিকে হত্যা করলো, আপনাদের দলের ব্যক্তিদেরকে হত্যা করলো, বিএনপি লোককে একবারে ধ্বংস করার চেষ্টা করলো। সেই কারণেই দীর্ঘদিন ধরে সমাজের মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করার চেষ্টা করলো এবং আন্দোলনের সুফল বয়ে আনতে পারলো না। কিন্তু সর্বশেষ ভাগ্যচক্রে সুফল চলে আসলো। আপনারাও নিজেরাও তো জানতেন না যে শেখ হাসিনা চলে যাবে, কারণ আপনার দলের আমির, উনি এই সেনাবাহিনী ওয়াকারুজ্জামানের সাথে সাক্ষাৎ করার পরে যখন সাংবাদিক সম্মেলনে কথা বললেন, তখন তিনিও তো স্বীকার করলেন যে আমরা তো আশ্চর্য, আমরা তো ভাবতেই পারিনি যে শেখ হাসিনা এভাবে চলে যাবে। তার মানে আপনারাও এই প্রত্যাশা করেননি। ঠিক আছে, সে যেভাবে হোক চলে গেছে। এখন প্রশ্ন, যখন রাষ্ট্রপ্রধান চলে যায় তখন রাষ্ট্রের দায়িত্ব কি? রাষ্ট্রের দায়িত্ব একজন রাষ্ট্রপ্রধান, অর্থাৎ একটা রাষ্ট্রপ্রধানের পদ যদি শূন্য হয় তাহলে এই শূন্য পদকে পূরণ করার জন্য আর একজন রাষ্ট্রপ্রধান তৈরি করতে হয়। এটাই তো সংবিধান। এখন এই যে সংবিধানের বিপরীতমুখী তিনটা কাজ হলো, একটা হলো, প্রথম হলো কোটাভিত্তিক আন্দোলন, তারপরে জুলাই আন্দোলন, তারপরে হলো গণ অভ্যুত্থান। পয়েন্ট তিনটা: কোটাভিত্তিক আন্দোলন, জুলাই আন্দোলন, গণ অভ্যুত্থান। যখন গণ অভ্যুত্থান হয় তখন সংবিধান বহির্ভূত গণ অভ্যুত্থান হয়, কারণ সংবিধানে গণ অভ্যুত্থান কথাটা উল্লেখ নাই। সংবিধানে গণ অভ্যুত্থান কথাটা উল্লেখ নাই। যখন সংবিধানে গণ অভ্যুত্থান উল্লেখ নাই, তত যখন গণ অভ্যুত্থান হয় তখন সংবিধানের বিপরীতমুখী অবস্থান করে গণ অভ্যুত্থান করাতে হয়। যখন গণ অভ্যুত্থান হয় তখন সংবিধান থাকে না। গণ অভ্যুত্থান হলো, এখন তো সংবিধান অনুযায়ী তো গণ অভ্যুত্থান হয় নাই। যখন সংবিধান অনুযায়ী গণ অভ্যুত্থান হয় নাই, গণ অভ্যুত্থান যখন হয়ে গেছে, এখন এই দেশের রাষ্ট্রপ্রধান পদ শূন্য। এখন শূন্যপদ পূরণ করতে হবে কিভাবে? শূন্যপদ পূরণ করার তো একটা সিস্টেম আছে না? নাই, অবশ্যই আছে। তো এখন সিস্টেমটা কিভাবে পূরণ করলেন? সিস্টেমটা পূরণ করলেন, আপিল বিভাগের বিচারপতির 6 জনের সমন্বয়কে একটা অধ্যাদেশ জারি করলেন। সেই অধ্যাদেশ জারি করে তারপরে অন্তর্বর্তীকালীন সরকার একটা গঠন করলেন। এই অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে নাই, তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে নাই এবং কেয়ারটেকার সরকার সংবিধানে নাই। যেহেতু নাই এবং রাষ্ট্রের একটা পথ শূন্য, অবশ্যই তো একটা সলিউশনে আসতে হবে। সলিউশনে যদি আসতে হয় তাহলে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি বর্তমানে বিদ্যমান, তাহলে ওই রাষ্ট্রপতির মাধ্যমেই তো আপনি অন্তর্বর্তী বলেন, কেয়ারটেকার বলেন এবং তত্ত্বাবধায়ক বলেন, যাই বলেন, এই রাষ্ট্রপতির মাধ্যমেই একটা রাষ্ট্রপ্রধান গঠন করা যেত। আপনি কি করলেন? সংবিধান ভায়োলেট করলেন। আপিল বিভাগের 6 জন বিচারপতির মাধ্যমে আপনি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলেন সংবিধানের বাইরে গিয়ে। আচ্ছা, সংবিধানের বাইরে গিয়ে আপনি অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর ইউনূসের ক্ষমতায় আনলেন, অন্তর্বর্তীকালীন সরকার। আচ্ছা, এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দিল প্রধান বিচারপতি। যে প্রধান বিচারপতি নিয়োগ দিল, সেই প্রধান বিচারপতি রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নিয়েছে এবং এই রাষ্ট্রপতি তাকে আবার নিয়োগ দিয়েছেন এবং এই রাষ্ট্রপতি তাকে অপসারণ করার ক্ষমতা রাখে। কিন্তু সেই রাষ্ট্রপতির মাধ্যমে কেয়ারটেকার সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন না করে আপনি গেলেন কার মাধ্যমে? বিচারপতির মাধ্যমে। যে বিচারপতি রাষ্ট্রপতির অধীনস্থ, সেই বিচারপতির মাধ্যমে আপনারা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলেন। আবার কি করলেন? এই রাষ্ট্রপতির মাধ্যমে অর্থাৎ সংবিধানের মাধ্যমে আবার শপথ পাঠ করলেন। নিয়োগ দিলেন বিচারপতির মাধ্যমে সংবিধানের বাইরে গিয়ে, আবার শপথ বাক্য পাঠ করলেন সংবিধানের মধ্যে গিয়ে। এই যে প্রথম যে একটা প্যারালাল, এই প্যারালালের কারণেই আপনার সূত্রটি ভুল, সূত্রটাই আপনার ভুল। দ্বিতীয় বিষয়টা হলো, আপনি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলেন
বিচারপতির মাধ্যমে, শপথ নিলে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির মাধ্যমে। এখন এই রাষ্ট্রপতির মাধ্যমে কি করলেন? কত ঘষা মাজা করলেন সংস্কারের নামে। সংস্কার তো করতে পারলেন না। কেন পারেন নাই? সংবিধানে নাই। সংস্কার কমিশন গঠন করলেন, কিন্তু এই সংস্কার কমিশন সংস্কার করতে পারলো না, সংবিধানে নাই। পরবর্তীতে আমরা এটা ফেসে যাবে, আটকে যাবে, এবং এই কারণেই তারা সংবিধান পরিবর্তন করেনি, জনগণের উপর ছেড়ে দিল। ঠিক আছে, সংবিধান অনুযায়ী উপদেষ্টা নিয়োগ হলো, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনার নিয়োগ হলো, সংবিধান অনুযায়ী নির্বাচন হলো, সংবিধান অনুযায়ী আপনারা প্রার্থী হলেন, সংবিধান অনুযায়ী এমপি হলেন, সংবিধান অনুযায়ী আবার শপথ নিলেন, সংবিধান অনুযায়ী আবার সংসদে যাবেন, সংবিধান অনুযায়ী আপনারা প্রধান বিরোধী দল হলেন। সবই করলেন সংবিধান অনুযায়ী, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলেন সংবিধানের বাইরে গিয়ে। এখন আপনি যে প্রশ্নটা করলেন এটা তো সম্পূর্ণ আপনার কথায় তো অবৈধ, এবং সংবিধান অনুযায়ী তো অবৈধ। এখন আপনি অনার্থক সিরিয়াসলি করলে তো কোনো লাভ নাই। অনার্থক সিরিয়াসলি মাথা গরম করলে কোনো লাভ নাই, কারণ আপনারা শুরুতেই ভুল করছেন। এখন অনার্থক সিরিয়াসলি করলে লাভ নাই, যত চিল্লাবেন অত বিপদে পড়বেন। অতএব মাথা ঠান্ডা করেন, ধৈর্য ধরেন। আপনারা প্রধান বিরোধী দল হয়েছেন, দেখেন কতটুকু দেশের পরিবর্তন আনতে পারেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারেন, আর্থ সামাজিক প্রতিষ্ঠা করতে পারেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে পারেন। যেহেতু আপনার সংবিধান অনুযায়ী আসছেন, কোনো এক সময় এই প্যারালোরের কারণে আপনার আটকে যাবে, এই প্যারালোর, এই ছোট্ট একটা শব্দের কারণে আপনার আটকে যাবে। অতএব মাথা গরম করে কোনো লাভ নাই, মাথা ঠান্ডা করেন, ধৈর্য ধরেন। দেশের দায়িত্ব নিয়েছেন, জনগণের দায়িত্ব নিয়েছেন, রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন, সেই দায়িত্বগুলি পালন করেন, ঠান্ডা মাথায় পালন করেন। একে অপর উপরে চাপিয়ে স্বার্থ আদায় করতে যাইন না। স্বার্থ আদায় করতে গেলে যত চিল্লাবেন অত কিন্তু বিপদে পড়বেন। কেন বিপদে পড়বেন? আপনারা যত চিল্লাবেন, যত টেনে ঘাটাঘাটি করবেন, অত কিন্তু আইনের ফ্যাকরা, যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি জীবিত অবস্থায় বলে গেছেন 72 কাতার 73 ফ্যাকরা। এই 72 কাতার 73 ফ্যাকরায় কিন্তু আমরা এখনো জ্বলতেছি ধর্মীয়ভাবে, কিন্তু আপনি সংবিধান অনুযায়ী আপনারা আবার জ্বললেন না। যে আগুন জ্বালানো হয়েছে সেই আগুন আরো পেট্রোল দিয়ে জ্বালাইন না। যে আগুন জ্বলছে সেই আগুন নিভানোর চেষ্টা করেন, ধৈর্য ধরুন, স্থির হন, জ্ঞান বুদ্ধি স্থির রাখেন, দেশ পরিচালনা করেন। আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক সেই প্রত্যাশা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলহামদুলিল্লাহ।